পড়ছি দুপুরের সন্ধ্যার মেঘ উপন্যাস থেকে অল্প কিছু অংশ। এই পর্বটার নাম সময় আসে শকুনের মতো উড়ে, তাই আসে তাই আসে। জীবনানন্দের নিরুপম যাত্রা উপন্যাসের লাইন থেকে এই পর্বটার নাম নেওয়া হয়েছে। মাঝরাতের দুঃস্বপ্ন। সকালে আমরা লম্পট আর লম্পটের কুকুর, নিয়তির খরগোশ আর আমি আবার হাঁটতে শুরু করলাম। জঙ্গল ক্রমশ ফুরিয়ে আসছে। ধীরে ধীরে আমরা বসতি এলাকায় ঢুকছি, কিন্তু তবুও মনে হচ্ছে আমরা আমাদের বন্ধ রাস্তার চারদিকে ঘুরছি, ঘুরেই চলেছি। শূন্য বাজার দোকান নির্বাক হয়েও চিৎকার করছে। আমরা যেন মাটির গর্ত থেকে বেরিয়ে আসা চারজন ইঁদুর। দিনের রৌদ্র ঝলসানো আলোয় আমাদের চোখ পিটপিট করছে। যেন আমাদের মতো নোংরা, তুচ্ছ, অপ্রীতিকর কিছু নেই এখন চারপাশে। যে বাজারের শেষ মাথায় আমরা জামালকে দেখেছিলাম, এখন দুপুর নাগাদ সেই বাজারেরই সামনের দিকে আমরা এসে পৌঁছেছি। সন্ধেবেলার মতো মেঘ এখানে ছেয়ে আছে আকাশ ভরে। আমাদের সঙ্গে এই কদিন আগেও ছিল জিজিবিষা, নিয়তি, সন্ন্যাসী, শেষ মাহুত, আনমনা জাদুকর, ছিল একজন কবি, বেনেবু। এখন আমরা মাত্র চারজন। আমার মনে পড়ে শুরুর দিনের কথা, যখন আমরা একত্রিত হচ্ছিলাম। আকাশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা উল্কা যদি একই জায়গায় এসে পড়ে তাহলে যেমন হয়, সেইভাবে আমরা বিভিন্ন দিক থেকে মিলিত হচ্ছিলাম পরস্পরের সঙ্গে। এক এক করে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম কত দ্রুত। আমার প্রায়ই মনে হতো সন্ন্যাসী বোধহয় জিজিবিষার প্রেমে পড়েছে, কিন্তু মানুষ প্রেমে পড়লে যেমন ঘটনা প্রত্যাশা করে সেরকম কিছু ঘটল না। অবশ্য ভালোবাসা দুটো নির্জনতা নিয়ে গঠিত, যে একে অপরকে মিলিত করে, রক্ষা করে এবং অভিবাদন করে। এর বেশি কিছু ভালোবাসার কাছ থেকে প্রত্যাশা করা কি যায়? এইসব ভাবতে ভাবতে কি করে যেন মনে পড়ে গেল মাঝরাতের দুঃস্বপ্নের কথা। সকালে ঘুম থেকে ওঠার পর এতক্ষণে সেটা মনে পড়ল হঠাৎই। আমার মনে হচ্ছিল আমার ভেতরে শেয়ালের কান্না চলছে। শেয়াল যেভাবে মাঝরাতে কবরের মাটি আঁচড়ায় শিশুর দেহ টেনে নিয়ে যেতে, সেইভাবে মহাশূন্যে পড়ে আছি। শূন্য এসে আমাকে আঁচড়ে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছে কোথায়। আমি ঘুম ঘোরে মাটিতে ছেঁচড়ে যাচ্ছি। আমার টুটি ধরে আছে শূন্য থেকে আসা শেয়ালের দাঁত। ওহ! উজ্জ্বল মেঘমুক্ত দিন। তুমি কি আমার কথায় রাগ করলে? খরগোশ বলল। আমি দৈত্য নই, আমি একটা সাদা খরগোশ। আমি কিছু বললাম না খরগোশের কথার জবাবে। শুধু ভাবলাম, কতবার আমি খরগোশের মতো কিছুর পেছনে ছুটেছি, যেখানে আমি আমার এবং যার পেছনে ছুটছি তার মধ্যে বিদ্যমান গতির বৈষম্যকে অস্বীকার করেছি। অথচ একটা খরগোশ তার স্বর্গকে গাজরে ভরা একটা জায়গা বলেই মনে করে, এর বেশি নয়। আমি যা খুব ভালোবাসি সেসবে পরিপূর্ণ একটা জায়গায় যদি যাই, অল্প কিছুদিনেই ক্লান্ত হয়ে পড়ব। তখন সেই জায়গাটা আর স্বর্গ নয়, আমার জন্য সেটা নরক। কিন্তু আমরা সবসময় যে প্রাণীটিকে তাড়া করা হচ্ছে তার পাশে থাকি। আমরা সর্বদা খরগোশ এবং হরিণের পক্ষে থাকি, শিকারীর পক্ষে নয়। আমাদের সঙ্গে এখন রয়েছে একটা কুকুর এবং একটা খরগোশ, যারা হয়তো আমাদের বলছে অপ্রাপ্য বস্তুগত লক্ষ্য তাড়া না করতে। তুমি কি জানো, মানুষ সময়কে হত্যার কথা বলে যখন সময়ই তাকে নীরবে হত্যা করে চলেছে? খরগোশ বলল। না, আমি বললাম, এরকম কথা আমি কখনো শুনিনি। মেঘ সরে গিয়ে মধ্যাহ্নের তীব্র রোদ এখন আমাদের পুড়িয়ে দিচ্ছে। দুপুরের বাজার শুনশান, সব দোকান বন্ধ, লোকজন কেউ নেই রাস্তায়। শুধু কয়েকটা কুকুর ছায়া পাবে বলে গাড়ির তলায় বসে আছে জিভ বের করে। আমরা মসজিদ পেরিয়ে হাঁটতে থাকলাম। আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলাম। একটুও ছায়া নেই কোথাও যেখানে বসে আমরা বিশ্রাম নিতে পারি। আকাশটাকে দেখে বোঝাই যাচ্ছে না কিছুক্ষণ আগে এখানে সন্ধেবেলার মতো মেঘ ছড়িয়েছিল। আমরা চারজনই ছিলাম ক্লান্ত। খরগোশ যেভাবে তার কান দুটো পেছনের দিকে লম্বা করে শুইয়ে রাখে, আমাদের আশপাশের ঝোপগুলো সেইভাবে এলিয়ে পড়ে আছে। উল্লাসহীন বিষণ্ণতার মাঝ থেকে উজ্জ্বল মেঘমুক্ত দিন পার করলে কেমন লাগে তা কি তুমি জানো? নিয়তির খরগোশ আমাকে জিজ্ঞেস করল। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তারপর একটু থেমে আমি বললাম, তুমি আমাকে যেসব প্রশ্ন করবে সেসবের বেশিরভাগের উত্তর আমি জানি না। ওভাবে বলো না। আকাশে ভেসে যাওয়া মেঘের মতো আমরা কাছাকাছি এসেছি।
নিয়তি তো আমাকে কারো সঙ্গে মিশতেই দিত না। একা একা ঘুরে বেড়াতাম সবুজ ঘাসের জঙ্গলে, মন খারাপ করে থাকতাম। হঠাৎ যে ওর কি হলো, দুম করে গোর্কির হাতে আমাকে তুলে দিল, আমার ইচ্ছের কথা একবার জানতেও চাইল না। কাল রাতে নেশাটা বেশি হয়ে গেছিল, আমার ভালো করে মনে নেই। লম্পটের কুকুর কি যেন বলছিল আমায়। কি বলছিল? ফ্যাকাশে নীল চোখের কেউ আসবে আমাদের কাছে, এরকম একটা কিছু। একটা অসন্তুষ্ট শকুন আসবে বলেনি? হ্যাঁ, এটাও বলেছিল। ঠিক, শকুনকে ভয় পেলে শকুন আসবে। ভয় পেও না, তখন তুমি নিজেই শকুন। এসব কি ধাঁধা? ধাঁধা নয়, পাখিদের মধ্যে শকুন সবচেয়ে ধার্মিক। তারা ক্ষুদ্রতম জীবন্ত প্রাণীকেও আক্রমণ করে না। শকুন তোমার ওপর ঝাঁপিয়ে পড়েছে মানে তুমি মৃত। আমরা শকুন নিয়ে কথা বলছি কেন হঠাৎ? কারণ সময় আসে শকুনের মতো উড়ে। নিয়তি কি সময়ের নিকট আত্মীয়? তুমি এটা এতদিনে বুঝলে? হাঁটতে হাঁটতে আমরা আবার বাজারের শেষ প্রান্তে চলে এসেছি। খরগোশ আমাদের চারজনকে গোল হয়ে দাঁড়াতে বলল, মানে চারজন মিলে যতটুকু বৃত্ত করা যায়। তারপর সে একটা গান আমাদের শিখিয়ে দিল এবং কিছুক্ষণ পর আমরা চারজন মিলে সেই গানটা গাইতে থাকলাম। আমরা মরুভূমির মধ্যে একটা শহর দেখতে পেয়েছি, দেখতে পেলাম প্রাচীন রাজার অসারতা, কিন্তু এ শহর ভাঙা টুকরোয় পড়ে আছে যখন বাতাস চিৎকার করে যাচ্ছে এবং শকুন গান করছে। আমাদের সমবেত সঙ্গীত শেষ হলে বাকি তিনজনকে বললাম, এখন মনে হয় সময়ের কোনো মানে নেই। মনে হয় মরার জন্য নিজেকে মরুভূমিতে ফেলে এসেছি আর অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন শকুনরা তাদের কাজ শুরু করবে আর আমার দুঃখের অবসান ঘটবে। এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম, বাজার পেরিয়ে, গঞ্জ পেরিয়ে। কুকুর, খরগোশ, মানুষ। তুমি সবসময় এত গম্ভীর হয়ে থাকো কেন? খরগোশ জিজ্ঞেস করলো লম্পটের কুকুরকে। আমার এত কথা বলতে ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে তোমার? এই যে শুনছি তোমাদের কথা, এটাই ভালো লাগে। অনেক তো চুপ করে থাকলে, শুনলে আমাদের কথা। এবার তুমিও কিছু বলো। এভাবে সিরিয়াস মুখ করে থেকো না প্লিজ। যদি কেউ জীবনে কোনো বিনোদন পেতে চায় তবে তাকে কিছু বিষয়ে অবশ্যই সিরিয়াস হতে হবে। আমাদের কথা শুনে তোমার বিনোদন হচ্ছে বলছো? বলছি। বাবা, একটু হাসি মুখে থাকতেও কত অজুহাত। অজুহাত নয় প্রিয় ছোট্ট খরগোশ, মনুষ্য জাতি নিজেকে খুবই গুরুত্ব সহ নেয়। এটা পৃথিবীর আদি পাপ। গুহা মানুষ হাসতে জানলে ইতিহাস অন্যরকম হতো। বাপরে, তুমি তো দার্শনিকদের মতো কথা বলছো। পৃথিবীতে সবাই দার্শনিক, বেশিরভাগের নাম নথিভুক্ত হয় না বলে জানা যায় না। কিন্তু তুমি তো মনুষ্য জাতির নও, তুমি একটা গম্ভীর কুকুর। মনুষ্য জাতির কেউ নই, কিন্তু মানুষের সঙ্গেই তো আছি শুরু থেকে। মানুষের সঙ্গে আমাদের তাই অনেক মিল, অন্তত খরগোশের চেয়ে বেশি। তুমি হয়তো আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো, অথবা অন্য কিছু। তবে তোমাকে একটা ছোট্ট কথা বলি, প্রিয় গম্ভীর কুকুর। ছোটবেলা থেকেই এটা আমাদের শেখানো হয়েছিল। গাম্ভীর্যপূর্ণ হওয়া অনেক সহজ, কঠিন হলো নিরর্থক আর ফালতু হওয়া। আমি তোমাকে এটুকুই বলবো, চুপ করে থাকার একটা ভালো সুযোগ কখনো হারাতে দিও না। বাজারটা ছাড়িয়ে অনেকখানি পথ চলে আসার পরেও এদিকে জনবসতি বিশেষ কিছু নেই। আশ্চর্য হলাম এটা দেখে। বসতি নেই, অথচ সেখানে বাজার আছে। সামনে একটা নদী, নৌকো পারাপার করছে। ভিড় তেমন একটা নেই। নদীর অনেকটা অংশ চর থাকায় ফেরিঘাটের কাছে বাঁশের সাঁকো পেরিয়ে আমরা নৌকোয় চেপে বসলাম। এখান থেকে আমাদের চলার আর কোনো উদ্দেশ্য নেই। দ্বিতীয়বার এই বাজারে এসে ভেবেছিলাম জামালের দেখা পাবো, পেলাম না। ঈশ্বরের ফেলে দেওয়া চাবির খোঁজও কেউ দিতে পারল না আমাদের। নৌকোয় বসে আমি আর লম্পট নিচু হয়ে নদীর জল চোখে মুখে ঘাড়ে দিলাম। হাওয়া বইছে। চোখ বুজে সদ্য ফেলে আসা দিনগুলোর কথা ভাবছিলাম। এমন নয় যে আমি স্মৃতিচারণ করছিলাম, বরং আমার মনের মধ্যে বিগত দিনগুলোর দৃশ্য নির্বাক চলচ্চিত্রের মতো সরে সরে যাচ্ছিল। ভাবছিলাম ধন্য সেই ব্যক্তি যার বলার কিছু নেই, সত্যের প্রমাণ দেওয়া থেকে যে বিরত থাকতে পারে। আমারও কি বিশেষ কিছু বলার আছে? এখন যে তোমার নীরবতা বুঝবে না, সে হয়তো তোমার কথাও বুঝবে না। এখানে কে আছে আমার, যে আমার নীরবতাকে বুঝতে পারবে? শেষ পর্যন্ত সব কিছু কি আমাদের চারপাশের নীরবতার ব্যাখ্যার ওপরেই নির্ভর করে না? সঙ্গী হিসেবে আমার কাছে কে বেশি অমূল্য হলো এতদিনে? লম্পটের কুকুরের মতোই আমিও কিছু বলার চেয়ে নীরবতাই পছন্দ করি। নীরবতা আমাকে কখনো ভয় দেখায়নি।
যদিও আমার নীরবতা কাউকে শক্তিশালী করেছে কিনা আমি জানি না। আমরা এখানে বসে বসেই বুড়ো হব, তারপর মরব। নাকে বিড়ি ধরানোর কটু গন্ধ এলো। চোখ খুলে পাশে তাকিয়ে আমি হতভম্ব। এতদিন ধরে যাকে খুঁজছি সে আমার পাশেই বসে আছে। ঘটনাটা এত স্বাভাবিক আর আড়ম্বরহীনভাবে ঘটল যে মনে হলো এটাই সবচেয়ে স্বাভাবিক। সেই একই রকম রাখালের মতো চোখ, লুঙ্গি পরে বসে আছে নৌকোতে। আমি বোধহয় বেশ কিছুক্ষণ কথাই বলতে পারিনি। বিড়িতে টান দিয়ে লম্বা ধোয়া ছেড়ে জামাল বলল, কেমন আছো দোস্ত? আমি তো ভালোই, তোমার খবর বলো, বিস্ময় সামলে কোনো মতে বললাম। জামাল কিছুই বলল না, বিড়ি টানতে থাকলো নিবিষ্ট মনে। উত্তর না দিয়ে অন্যকে এইভাবে বসিয়ে রাখতে সে বরাবরই পছন্দ করে। কিছুক্ষণ পর সে তার ডান হাতের তর্জনী তুলে দূরে নির্দেশ করল। আমরা সবাই সেদিকে তাকালাম। যা দেখলাম তাকে কি বলা যায় আমি জানি না। মাঝ নদীতে একটা মরা ভাসছে, তার উপরে বসে আছে একটা কুকুর। সে ওই মরাটাকে একটু একটু করে খাচ্ছে। সে কি জানে না মরাটা আছে বলেই সে এই বিপুল নদীর মাঝখানে ভেসে থাকতে পারছে? যা তাকে ভাসিয়ে রেখেছে সেটাই সে খাচ্ছে। যত খাচ্ছে ততই ডুবছে। আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো জামাল? আমাকে? কেন? তা তো জানি না, হয়তো তোমার অদৃশ্য পা দুটো দেখব বলে। আমার কথা শুনে জামাল হো হো করে হাসলো। তারপর বলল, যা অদৃশ্য তা তুমি দেখবে কি করে? হ্যাঁ তাই তো। তাহলে তুমি এভাবে হাঁটো কিভাবে? দুহাত আকাশের দিকে তুলে বলল, আল্লাহর গজব। পা দুটো এখনো জায়গা মতো আছে বলে তোমার মনে হয়? না, কিচ্ছু নেই, ফাঁকা। শুধু ডান পায়ের গোড়ালির জায়গাটা মাঝে মাঝে খুব চুলকোয়। এখন আপনি কোথায় যাচ্ছেন? লম্পট জিজ্ঞেস করলো। নিয়তির খরগোশকে কোলে নিয়ে আদর করতে করতে জামাল বলল, কোথাও যাচ্ছি না তো। তাহলে নৌকোয় কেন? লম্পট বলল, ধরো এমনিই বসে আছি। একটু পরে মৃদু হেসে আমার পিঠ চাপড়ে বলল, তুমি কি ভেবেছো এই নৌকোটা কোথাও যাচ্ছে? হ্যাঁ, ওপারে। সেই নৌকো পুড়িয়ে দাও বন্ধু, যা শুধু ওপারে নিয়ে যায়। তাহলে কোথায় যাচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। কোথাও না। দেখছো না কতক্ষণ হয়ে গেল এটা মাঝ নদীতেই থেমে আছে, এভাবেই থাকবে অনেক অনেক দিন। এর মানে কি? কোনো মানে নেই। আমরা এখানে বসে বসেই বুড়ো হব, তারপর মরব। শীতল গলায় মসৃণভাবে জামাল এই কথা বলল। লম্পট উঠে মাঝিকে জিজ্ঞেস করলো, ও ভাই, ওপারে যাবে না? মাঝি কোনো উত্তর দিল না। নৌকোয় অল্প কয়েকজন যাত্রী ছিল, তাদের দু তিনজনকেও শুধলো, কেউ কোনো কথাই বলল না। এই রহস্যে লম্পট বোধহয় ভয় পেয়েছে। তবে জামালকে আমি চিনি, আমাদের ক্ষতি সে করবে না। সে খুবই রহস্যময় মানুষ, তাই সাধারণ লোক তার কাছে এলে ঘাবড়ে যায়, আবার রহস্যের টানে পুরোপুরি এড়িয়েও যেতে পারে না। আমাদের নৌকোর পাশ দিয়ে ভাসমান সেই কুকুরটা চলে গেল। পচে ফুলে যাওয়া মরাটার প্রায় অর্ধাংশ সে খেয়ে ফেলেছে। তাকে দেখে লম্পটের কুকুর কোনো চেঁচামেচি করল না, শুধু লেজ নাড়ল কিছুক্ষণ। একটা জিনিস খেয়াল করেছো? জামাল বলল, কি? যখন তুমি আমার দেখা পাওয়ার সমস্ত আশাই ছেড়ে দিলে তখনই আমার দেখা পেলে। তুমি জানলে কি করে আমি তোমার দেখা পাওয়ার আশা করছিলাম? সেটা কোনো বিষয় নয়। বিষয় হলো অনেক বছর পর তোমার সঙ্গে দেখা হলো, তাও মাঝ নদীতে। আমি কিছু বললাম না। একটু পরে জামাল বলল, তুমি ওপারের কথা বলছিলে, এখানে নৌকোর ওপর দাঁড়িয়ে যদি দেখতে পারো দেখো ওপারটা। আমি আর লম্পট উঠে দাঁড়িয়ে দেখলাম বেশ কিছু শকুন সেখানে বসে আছে। নিয়তির খরগোশ বলল, ওরা ফ্যাকাশে আর নীল চোখের অসন্তুষ্ট শকুন। এত শকুন কেন ওখানে? জামালকে জিজ্ঞেস করলাম। ওরা সবাই এক একটা সময়ে শকুনের মতো উড়ে এসে এখানে অপেক্ষায় বসে থাকে। কিসের অপেক্ষা? সেটা তো কেউ জানে না। তুমি কথা বলতে চাও ওদের সঙ্গে? আমাকে হয়তো ওদের সঙ্গে কথা বলতে হবে। আজকেই আমি বলছিলাম, এখন মনে হয় সময়ের কোনো মানে নেই। মনে হয় মরার জন্য নিজেকে মরুভূমিতে ফেলে এসেছি, আর অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন শকুনরা তাদের কাজ শুরু করবে আর আমার দুঃখের অবসান ঘটবে। সময়ের কোনো মানে নেই, এটা তুমি ঠিক বলেছ। আমার তো মনে হয় সময় বলেই কিছু নেই। আগে ভাবতাম সময় চলে একদিকে, স্মৃতি অন্যদিকে, কিন্তু ব্যাপারটা এতটাও সরল নয় যতটা আমি ভাবছি। সময়ের প্রবাহই একটা বিভ্রম। তাহলে ওই শকুনদের সময় বলছো কেন? এই নদীর আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে একটা প্রবাদ আছে, জানো কি সেটা? জানি না, কি প্রবাদ? সময় আসে শকুনের মতো উড়ে, তাই আসে তাই আসে। আমি বুঝতে পারি। জামাল বলল, সময় আমার কাছে এসে হঠাৎ থেমে যায়। আমার সঙ্গে সে কয়েক মাসের জন্য থেমে থাকে, আমার সঙ্গী হয়ে, তারপর আবার চলে যায়। মরশুমি ফুল যেভাবে ঋতু ফুরলে মিলিয়ে যায়। অথচ তুমি একটু আগেই বলছিলে। আমি বললাম, তোমার মনে হয় সময় বলে কিছু নেই? হ্যাঁ, মনে হয়।
কিন্তু এটাও মনে হয় যে সময় আমার কাছে এসে হঠাৎ থেমে যায়। আমার সঙ্গে সে কয়েক মাসের জন্য থাকে। জামালের মুখের দিকে তাকালাম। মাঝ নদীতে স্থির হয়ে থেমে থাকা নৌকোয় সে আমার সামনে বসে আছে। শতাব্দীর শ্রেষ্ঠ জাদুকর হয়তো তাকেই বলা যায়। আনমোনা জাদুকরের কথা মনে পড়ল আমার। সেখানে থাকলে পা কাটা জামালকে দেখে কি করতো কে জানে। জামালের রাখালের মতো দু চোখের ওপর এসে পড়েছে বিকেল বেলার কন্যা সুন্দর আলো। নৌকোটা কোথাও যাচ্ছে না, কিন্তু আমরা ভেসে চলেছি। সবাই মিলে আবার সেই গানটা গাইলাম যেটা খরগোশ আমাদের শিখিয়েছিল। আমরা মরুভূমির মধ্যে একটা শহর দেখতে পেলাম প্রাচীন রাজার অসারতা। কিন্তু এ শহর ভাঙা টুকরো এ পড়ে আছে যখন বাতাস চিৎকার করে যাচ্ছে এবং শকুন গান করছে। সেই নৌকো পুড়িয়ে দাও। আমরা জানি মৃতের জীবন জীবিতদের স্মৃতিতে স্থাপন করা হয়। এই সারবাক্য জেনে আমরা আমাদের মৃত্যুকে আলিঙ্গন করি। অস্তিত্বের জন্য ঘৃণা এবং আরাধনা উভয়কেই আশ্রয় করি। আমরা যন্ত্রণা সহ্য করতে চাই এবং বিস্মৃতিতে ম্লান হয়ে যেতে চাই। এটি পরিপূর্ণতার একটি অবস্থা যা আমরা আকর্ষণীয় বলে মনে করি। সূর্যাস্তের দিকে তাকিয়ে আমরা সমবেত কণ্ঠে এই বাক্যগুলি উচ্চারণ করলাম। তখনই আমাদের থেমে থাকা নৌকো ওপারের দিকে এগোতে থাকলো ধীরে। ওপারে যেখানে সময় এসেছে শকুনের মতো উড়ে। ওপারে গিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব কখন শকুনরা তাদের কাজ শুরু করবে।